আচ্ছা, আজকে চ্যাপ্টারের নাম কি? স্কেলার অ্যান্ড ভেক্টর। চ্যাপ্টারের নাম হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর। ধারণা নিশ্চয়ই আগে থেকে একটুখানি আছেই। স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে, একটু হলেও পড়েছি, ক্লাস 9-10 ধারণাগুলো নিয়ে এসেছি। তো সেই বেসিক থেকেই শুরু করছি যে স্কেলার এবং ভেক্টর মানে কি। অ্যাকচুয়ালি ভৌত রাশি কাদেরকে বলা হয়? সেই সমস্ত রাশি যাদেরকে পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য যেই সব রাশিগুলো, এগুলো লেখা নেই, শুনে নে। যেসব রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে বলা হচ্ছে ভৌত রাশি। যাদেরকে পরিমাপ করা যাবে না তাদেরকে ভৌত রাশি বলা হবে না। এরকম কয়েকটা এক্সাম্পল যদি দেওয়া যায়, ভৌত রাশির উদাহরণ আমি দিতে পারি দৈর্ঘ্য, পরিমাপ করা যায়। তোর যে হাইট সেটাকে মেজার করবি তুই দৈর্ঘ্য দিয়ে, তাই না? তোর ওয়েট, ভর, ভর হচ্ছে একটা পরিমাপযোগ্য রাশি, মানে ভৌত রাশি। এমন কি কোনো রাশি আছে যেটা ভৌত রাশি নয়, পরিমাপ করা যায় না? এমন কোনো রাশি নেই? আছে, অনেক রাশি আছে যেগুলোকে পরিমাপ করা যায় না। যেমন হাসি পরিমাপ করা যাবে না। আমি বললাম আজকে 10 কেজি হাসি এসেছি, বলা যায়? কখনো বলা যায় না। তাহলে এই যে এই ধরনের রাশিগুলো যেগুলো ইমোশনাল আছে, আবেগ প্রবণ যেসব রাশিগুলো আছে, এদেরকে কিন্তু গ্রেডিং দেওয়া যায়। বেশি হেসেছে, কম হেসেছে, তাই না? হালকা হাসলো, ভালো লাগলো দেখতে, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে গ্রেডিং দেওয়ার মতো। এগুলোর নাম্বার সিস্টেম, মানে মেজার করা যাচ্ছে না, তাহলে এগুলো ভৌত রাশি নয়। তাহলে ফিজিক্সে ভৌত রাশি কোনগুলো বুঝে গেছিস নিশ্চয়ই। এবার এই ভৌত রাশির মধ্যে যদি আমি একে ডিভাইড করতে যাই, বিভিন্ন রকম ভাবে ডিভাইড করা যেতে পারে। তার মধ্যে একটা ডিভিশন যেটা আমরা করছি সেটা হচ্ছে তার অভিমুখের উপর নির্ভর করে। কোনো ভৌত রাশির অভিমুখ আছে কি নেই সেটার উপর নির্ভর করে সেই ভৌত রাশিটিকে ভাগ করা হচ্ছে কয় ভাগে? 2 ভাগে। একটা রাশিকে আমরা কি বলবো? স্কেলার রাশি। এগুলো আমি লিখছি না, এগুলো বেসিক জিনিস, নোটেও লেখা আছে, দেখে নে। একটাকে বলা হচ্ছে স্কেলার রাশি আর একটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে যার শুধুমাত্র, জানিস তোরা বল, যার শুধুমাত্র মান আছে, আর তাকে বলবো আমরা স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো সব একই হয়ে গেল। ভর, তাই না? এগুলো বলার জন্য কিন্তু আমার অভিমুখের প্রয়োজন নেই। আমি এরকমটা বলবো না যে আমার ভর পূর্ব দিকে 50 কেজি আর উত্তর দিকে 60 কেজি, এরকমটা তো বলবো না, তাই না? তাহলে আমার ভরটা হয়ে গেল একটা স্কেলার কোয়ান্টিটি, এর ডাইরেকশনের কোনো প্রয়োজন নেই। একই রকম ভাবে আরো কিছু যদি বলি, উষ্ণতা, তাপমাত্রা, অভিমুখের কোনো প্রয়োজন নেই, তাই তো? তো এই রাশিগুলোকে বলবো আমরা স্কেলার রাশি। এগুলো সিম্পল, আগে থেকে আমাদের জানা ছিল। ভেক্টর রাশি কাদেরকে বলবো? যেসব রাশির, এটা আগের ক্লাস পর্যন্ত ঠিক ছিল, এখন আরো একটু অ্যাড করব। সেটা হচ্ছে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটো আছে, প্লাস যে রাশিগুলো ভেক্টর সংযোজন নিয়ম মেনে চলে, মানে ভেক্টর বীজগণিত নিয়ম মেনে চলে। এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে, কারণ কিছু কিছু রাশি আছে যাদের মানও আছে, অভিমুখও আছে, তবু ওরা ভেক্টর রাশি নয়, কারণ ওরা ভেক্টরের যে বীজগাণিতিক নিয়ম সেটা মেনে চলে না। এখানে আমরা কি শিখবো? এই চ্যাপ্টারে আমরা নর্মালি শিখবো ভেক্টর বীজগণিতটা কি, মানে ভেক্টরিক্যাল যেসব কোয়ান্টিটি গুলো আছে, সেই সব কোয়ান্টিটি গুলোকে কি করে ক্যালকুলেট করা হয়, ওদের যোগ বিয়োগ আলাদা, ওদের গুণ ভাগ আলাদা, এই বিষয়গুলো আমরা এখানে দেখবো। এই চ্যাপ্টারটার মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই। স্কেলার রাশির কেন দেখবো না? ছোট থেকে তো স্কেলার রাশির যোগ বিয়োগই শিখে এসেছি, আর কি শিখবো? অনেক শিখে নিয়েছি না? তো ওইসব আর শিখে লাভ নেই। এবার আমাদেরকে শিখতে হবে নতুন কোয়ান্টিটি, সেটা হচ্ছে ভেক্টরের সংযোজন। আচ্ছা, ভেক্টর এর এক্সাম্পল যদি কিছু দিতে চাই, বেগ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ বেগের অভিমুখ আছে। বেগ পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আর কিছু? সরণ আর, ত্বরণ আর, দ্রুতি হবে না। দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো দ্রুতি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ত্বরণ মন্দন দুটো একই, 2 ভাই, তো এরা তো ভেক্টর কোয়ান্টিটি হবেই। আর কিছু মনে পড়ছে? ভরবেগ, ভরবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি, ভরবেগের অভিমুখ আছে। তোরা টর্কের নাম শুনেছিস? টর্ক বুঝিস না, কিন্তু শুনেছিস কিনা বুঝবি, এই মানে ক্লাস 11-এ উঠেই বুঝবি, চ্যাপ্টার আছে আলাদা করে। তো টর্ক হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। কৌণিক ভরবেগ ভেক্টর কোয়ান্টিটি, কৌণিক সরণ ভেক্টর কোয়ান্টিটি, এগুলো শিখবি। এগুলো সম্পর্কে তোরা এখনো জানিস না, ওই সরণ বেগ ত্বরণ এতদূর পর্যন্তই শিখেছিস, বাকি সব চ্যাপ্টার ধীরে ধীরে আসবে। আগে আমরা ভেক্টর ক্যালকুলাসটা তো শিখিনি, যে ভেক্টরের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। পুরোপুরি চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল মানে চ্যাপ্টার, ঠিক আছে? তোরা ম্যাথমেটিক্সেও ভেক্টর করবি, তো ভালো করে শিখে নে, দু জায়গাতেই কাজে লাগবে। আচ্ছা, তাহলে ডেফিনেশন গুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখবি ডিফারেন্স দেওয়া আছে, স্কেলার আর ভেক্টর ডিফারেন্স দেখতে পাচ্ছিস। ডিফারেন্সের মধ্যে প্রথম ডিফারেন্স তো বলার মতো কিছু নেই, স্কেলারের মান আছে আর ভেক্টরের মান অভিমুখ দুটোই আছে। দ্বিতীয় ডিফারেন্সটা বলেছে যে স্কেলার রাশি সংযোজন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। জানি তো আমরা নাকি, নর্মাল যেটা বীজগাণিতিক নিয়ম, সেটা বুঝতে পারছিস? বুঝতে পারছিস যে নর্মাল যেটা বীজগাণিতিক নিয়ম, সেই নিয়ম মেনে স্কেলারের যোগফলটা হয়, যোগ বিয়োগ যা হওয়ার সেটা হয়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হয়? ভেক্টর বীজগণিত নিয়ম মেনে চলে, ঠিক আছে? আরো কিছু অ্যাড করা যায়, তোরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারিস। 3 নম্বর দিয়ে লিখে রাখ যে দুটো স্কেলার রাশির গুণফল
সবসময় স্কেলার রাশি হবে। লিখে রাখ, দুটি স্কেলার রাশির গুণফল, শর্টে লিখে নে, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি, এবং দুটো ভেক্টর রাশির গুণফল স্কেলার ও ভেক্টর উভয়ই হতে পারে। দুটি ভেক্টর রাশির গুণফল, দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার ও ভেক্টর উভয়ই হতে পারে। স্কেলার অ্যান্ড ভেক্টর উভয়ই হতে পারে। ওকে, আচ্ছা এবার স্কেলারের ক্ষেত্রে স্কেলার রাশির ভাগফল সর্বদা স্কেলার রাশি হয়। লিখ, স্কেলার রাশির ভাগফল ছোট ছোট করে লিখ, বা পরের পেজে লিখ, যেখানে খুশি লিখে রাখ। শেষ পেজে যদি পেজ থাকে দেখ, ওখানেও লিখে রাখতে পারিস। দুটি স্কেলার রাশির ভাগফল সর্বদা স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে লিখ, দুটি ভেক্টরের ভাগফল অর্থহীন। দুটি ভেক্টরের ভাগফল অর্থহীন। ভেক্টর রাশির ক্ষেত্রে ভাগ করা যায় না, যোগ করা যায়, গুণ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ করা যায় না। বাস, লেট হয়ে গেল অনেক। দুটো দুটো করে নিয়ে নে। কি বললাম? ভেক্টরের, দুটি ভেক্টরের ভাগফল অর্থহীন। ঠিক আছে, অনেক তোর ডিফারেন্স করা যায়। পুরো চ্যাপ্টার কমপ্লিট হলে তুই নিজে আরো কয়েকটা ডিফারেন্স এখানে অ্যাড করে নিতে পারিস। খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কিছু নয়, তোর পরীক্ষাতে ডিফারেন্স জানতে চাইবে না। তোর ক্লিয়ারেন্স হলো কিনা যে স্কেলার জিনিসটা কি আর ভেক্টর জিনিসটা কি? এবার ভেক্টরের ভাগফল অর্থহীন কথাটার মানে কি সেটা আমরা যখন শিখবো তখন বুঝিয়ে যাবি ধীরে ধীরে। এখন আমি ভাগ শিখিনি, যোগ শিখিনি, বিয়োগ শিখিনি, কিছুই শিখিনি। নতুন করে যোগ বিয়োগ শিখাবো এখন তোদেরকে। যাই হোক, এবার দেখ একটা ভেক্টর, এখান থেকে এবার আমি শুরু করছি। এবার অ্যাকচুয়ালি তোদের বিষয়টা শুরু হচ্ছে যেগুলো তোরা এর আগের ক্লাসে জানিস না, আগের ক্লাসে তোরা শিখিসনি। এখন নতুন কিছু শুরু হচ্ছে, মন দিয়ে শুনবি। ভেক্টর রাশির ক্ষেত্রে কোন একটা ভেক্টরকে যদি প্রকাশ করতে হয়, তাহলে সেই ভেক্টরটাকে জ্যামিতিক উপায়ে আমরা এইভাবে প্রকাশ করব, একটা অ্যারো সাইন দিয়ে। মনে কর আমার উপরে কেউ এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছে। কত ফোর্স অ্যাপ্লাই করছে? 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে আমি এই তীর চিহ্নটা দিয়ে, এতটুকু দৈর্ঘ্য দিয়ে আমি 50 নিউটনকে বোঝাচ্ছি, এবং এই ডাইরেকশনটা, তীর চিহ্নের যেদিকে ডাইরেকশন থাকবে সেই ডাইরেকশনটা আমার উপর প্রযুক্ত বলের অভিমুখকে প্রকাশ করছে। ক্লিয়ার? এখন যদি আমি এরকম বলতে চাই, না একটা কমজোর ছেলে আসলো যার শক্তি কম, ও আমার উপরে 50 নিউটন বল অ্যাপ্লাই করতে পারছে না, ও আমার উপরে কত অ্যাপ্লাই করছে? 25 নিউটন বল অ্যাপ্লাই করছে। তাহলে সেই 25 নিউটনটাকে যদি এর পাশে দেখাতে হয়, এই পুরো দৈর্ঘ্যটা 50 নিউটনকে প্রকাশ করছে, তাহলে নিশ্চয়ই এর হাফ 25 নিউটনকে প্রকাশ করবে। তাহলে সেই 25 নিউটনকে প্রকাশ করবে এরকম হাফ সাইন দিয়ে। বুঝতে পারলি? তাহলে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা ওই ভেক্টরের সাথে সমানুপাতিক হবে, ভেক্টরের মানের সাথে সমানুপাতিক হবে। এর মানে এইটা নয় যেটা 50 সেন্টিমিটার আছে বা 50 মিটার আছে, তা নয়, কিন্তু যে কোনো মান হতে পারে। ক্লিয়ার? জাস্ট প্রপোর্শনাল হতে হবে। এবং এর যে তীর চিহ্নের অভিমুখটা, সেটা কি করবে? ওই ভেক্টরটার অভিমুখকে নির্দেশ করবে। ক্লিয়ার? যেমন তোদের যখন অঙ্ক করেছিলাম, পূর্ব দিকে একটা বস্তু 5 মিটার গেল, সরি 4 মিটার গেল, তাহলে পূর্ব দিকে এইভাবে দেখিয়েছিলি 4 মিটার। তারপরে বলেছিলাম উত্তর দিকে গেল 3 মিটার, উত্তর দিক দেখিয়েছিলি এইভাবে 3 মিটার। দিয়ে বললাম যে ওর আলটিমেট সরণ কত বলো, তুই বললি যে 5 মিটার। এই তো বলেছিলি। তখন কিন্তু এইভাবে সাইনটাকে দেখিয়েছিলি, তীর চিহ্নটাকে, তাই না? তো এই যে দৈর্ঘ্যগুলো দেখ, 4 মিটারকে তুলনামূলক বড় করেছি, 3 মিটারকে একটু ছোট করেছি, 5 মিটার অনেক বড় হয়েছে, তাই না? তো এইভাবে ভেক্টরিক্যালি ওখানে অজান্তেই অনেক কিছু প্রকাশ হয়ে গেছিল। তাহলে ভেক্টরকে রিপ্রেজেন্ট করার উপায় কি? জ্যামিতিক উপায়ে একটা তীর চিহ্ন দিয়ে তার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা ভেক্টরের মানকে প্রকাশ করবে, এবং তীর চিহ্নটা ওই ভেক্টরটার অভিমুখকে প্রকাশ করবে। বোঝা গেছে? এবার কিছু কয়েক ধরনের ভেক্টরের নাম সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন প্রথমেই বলেছে, দেখ, সমান ভেক্টর নাম পেয়েছিস? প্রথমেই বলা হয়েছে সমান ভেক্টর। সমান ভেক্টর কাদেরকে বলে? ইকুয়াল ভেক্টর কাদেরকে বলা হয়? সিম্পল জিনিস, যে ভেক্টর দুটো সমান হবে তাদেরকে আমরা সমান ভেক্টর বলবো। এখানে সমান মানে মানের দিক থেকেও যেমন সমান হতে হবে, অভিমুখের দিক থেকেও সমান হতে হবে। একটা ভেক্টর মনে কর এ, আর একটা ভেক্টর মনে কর বি। এদের দুজনের দৈর্ঘ্য যদি সমান হয়, মানে মানটা যদি সমান হয়, এবং অভিমুখটাও যদি একই হয়, তবে এরা দুজন হয়ে গেল পরস্পরের সমান ভেক্টর। এবং ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য লেটারের মাথায় একটা তীর চিহ্ন দিতে হয়। কি দিতে হয়? একটা
তীর চিহ্ন দিতে হয়। তাহলে এখানে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর এরা দুজন কিন্তু সমান। আমি যদি এরকম ভাবে একটা সি ভেক্টরকে দেখিয়ে দিই একই দৈর্ঘ্যেরই, এই যার দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাই আছে, মনে কর সি ভেক্টর, এটা কি এদের সাথে সমান হবে? কেন? ডাইরেকশন উল্টো হয়ে গেছে। তো সি ভেক্টর দেখ তীর চিহ্ন এদিকে আছে মানে কিন্তু সি এর মাথায় তীর চিহ্ন আবার এদিকে দিয়ে দিস না, মাথায় যেটা আমরা তীর চিহ্ন বসে সে সবসময় ডান দিকে থাকবে। এর কোনো নিয়ম নেই। তো এটা নট ইকুয়ালস টু সি ভেক্টর। বুঝতে পারলি তাহলে সমান ভেক্টর কথাটার অর্থ কি? ওকে, নেক্সট বলা হচ্ছে বিপরীত ভেক্টর। 2 নম্বরে বলা আছে দেখ বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। বিপরীত ভেক্টর মানে এখানে যেমন এ ভেক্টর আর সি ভেক্টর এদের দুজনের ক্ষেত্রে দেখ এ ভেক্টর এবং সি ভেক্টরের মান সমান কিন্তু দুজনের অভিমুখ আলাদা, তাহলে এরা দুজন হয়ে গেল বিপরীত ভেক্টর। বোঝা গেল? এ ভেক্টরটার মান এবং সি ভেক্টরটার মান, এই মান দুটো সমান হবে। এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয়? মড, ফুল ফর্মে মডিউলাস বলি, মডিউলাস অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মান। বোঝা গেছে? ওই অত বড় কথাই লিখলাম না যে এ ভেক্টরের মান, এই চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে মানের দিক থেকে সমান কিন্তু ভেক্টর দুটো অসমান। এটা এটা লিখে দিলাম, তার মানে কি এটা লিখেছি মানে মান সমান, আর এটা লিখেছি মানে ওরা সমান না। তার মানে একটাই কন্ডিশন সম্ভব, সেটা হচ্ছে যে ডাইরেকশন বিপরীত দিকে। বোঝা গেল বিপরীত ভেক্টরের কন্ডিশনটা কি? অসুবিধা নেই কারো? ওকে, নেক্সট কি আছে? এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর মানে যেসব ভেক্টরগুলো একই রেখা বরাবর থাকবে। যেমন এখানে দেখ এ ভেক্টরের ডাইরেকশনটা এইদিকে, বি ভেক্টরের ডাইরেকশনটা এইদিকে, একটা পার্টিকুলার রেখা ডাইরেকশন হচ্ছে না। সি ভেক্টরের ডাইরেকশনটা উল্টো দিকে কিন্তু একটা রেখা বরাবরই তো আছে, আছে কি না? মানে সমান্তরাল যদি হয়ে যায় তাহলে তাদেরকে আমরা একরেখীয় ভেক্টর বলবো, ডাইরেকশন উল্টোপাল্টা হোক কিন্তু একটা পার্টিকুলার রেখা। যদি এরকম কোনো একটা ভেক্টর নিয়ে নিতাম ডি ভেক্টর, তাহলে আর একরেখীয় হলো না। এটা এরা সবাই এক রেখায় আছে কিন্তু এই এক রেখায় নাই, ওই উল্টো ডাইরেকশনে চলে গেল। বুঝে গেছে? অন্য কোনো ডাইরেকশনে চলে গেল। তাহলে একরেখীয় ভেক্টর মানে এ বি সি তিনটাই হয়ে গেল এখানে একরেখীয় ভেক্টর। লিখতে হবে কি আমাকে? লিখতে হবে না, সব লিখে দেওয়া আছে। নেক্সট পয়েন্টটা দেখ কি ভেক্টর বলেছে? একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর মানে একই তলে থাকবে। এখানে দেখ যে ভেক্টরগুলো আমি এখানে এঁকেছি এ বি সি ডি এরা সবাই একটা তলে আছে না? সব কটা বোর্ডের তলে আছে। কোনো ভেক্টর কি এরকম ভাবে উঠে আছে উপরের দিকে? নেই। যা এঁকেছি আমি পুরোটা একটা তলে এঁকেছি। তাহলে এরা সবাই হয়ে গেল একতলীয় ভেক্টর। ক্লিয়ার কর এবার। এ ভেক্টর বি ভেক্টর সমান ভেক্টর, এ ভেক্টর সি ভেক্টর বিপরীত ভেক্টর, বি ভেক্টর সি ভেক্টর বিপরীত ভেক্টর। ঠিক আছে? এ বি সি তিনজনই এক রেখীয় ভেক্টর, এ বি সি ডি সবকটা একতলীয় ভেক্টর। বোঝা গেছে আশা করি? ওকে, এগুলো পরীক্ষাতে পাবি না যে ভেক্টর কাকে বলে না বলে, এগুলো তোদের নামগুলো জানা থাকলেও তোরা প্রথম জানতে পারলি। খুব ইম্পর্টেন্ট, স্টার কর, সেটা হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টর থেকে পরীক্ষাতে কোশ্চেন হবে না, এটা কোনোদিনই হতে পারে না। পৃথিবী উল্টো দিকে ঘুরে যাবে কিন্তু একক ভেক্টরের কোশ্চেন করবেই। স্টার করে দে একক ভেক্টরকে। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, নাম শুনেই বুঝতে পারছিস একক, এক কথাটা আসছে তাই না? যে ভেক্টরটার মান এক সেই ভেক্টরটাকে আমরা বলবো একক ভেক্টর। এই ভেক্টরের কাজ হচ্ছে শুধুমাত্র ডাইরেকশন প্রকাশ করা, শুধুমাত্র অভিমুখটাকে প্রকাশ করবে। ঠিক আছে? হ্যাঁ, কোনো একটা ধর এইদিকে একটা ভেক্টর নিয়েছি, আমি মনে কর এ ভেক্টর নিয়েছি, এটা হলো এ ভেক্টর। এটা কত নিউটন আছে? ধর 50 নিউটন আছে। এ ভেক্টরটার মান যদি আমি বলে দিই, এ ভেক্টরটার মান কত? 50 নিউটন। বোঝা গেল? আর যদি এরকম ভাবে এ ভেক্টর লিখি তাহলে ধর আমি লিখলাম যে 50 নিউটন পূর্ব দিকে, ইস্ট লিখে দিলাম। 50 নিউটন পূর্ব দিকে, জাস্ট একটা এক্সপ্রেস করলাম, এক্সপ্রেস করার নিয়মটা আলাদা, ওটা পরে আসবে, তাই আমি এইভাবে লিখলাম। তো এই এই ভেক্টরটার দিকে যদি আমাকে একটা একক ভেক্টরকে দেখাতে হয় তাহলে আমি ওটাকে লিখবো এ ক্যাপ। ক্যাপ কথাটা তো টুপি, তো মাথায় একটা টুপির মতো চিহ্ন দিয়েছি, ওটাকে বলা হচ্ছে ক্যাপ। ঠিক আছে? কখনো এরকম করে দিবি না, এরকমই করবি তীর চিহ্ন। তো এটাকে বলা হচ্ছে এ ক্যাপ। এইভাবে আমরা কি করবো? ইউনিট ভেক্টর প্রকাশ করবো। যখনই ইউনিট ভেক্টর কথাটা চলে আসবে, যার ইউনিট ভেক্টর বলবে তার মাথাতে ক্যাপ বসিয়ে দিবি। ঠিক আছে? এটাকে রিপ্রেজেন্ট করা হয় এইরকম ভাবে, টোটাল এ ভেক্টরটা ডিভাইডেড বাই তার মডিউলাসটা। এটা যদি করা যায় তাহলে তার ইউনিট মান সম্পন্ন একটা একক ভেক্টর তৈরি হয়ে যাবে। কিভাবে? দেখ এ ভেক্টর মানে ছিল 50 নিউটন ইস্ট, তাই তো, পূর্ব দিক। আর নিচে কি ছিল? এ ভেক্টরের মান মানে শুধু 50 নিউটন, কেটে গেল না? কি থাকলো আলটিমেটলি? আলটিমেটলি থাকলো হচ্ছে ইস্ট। মানে এটা কি বোঝাচ্ছে? শুধুমাত্র ডাইরেকশন বোঝাচ্ছে। তাহলে ইউনিট ভেক্টর কথাটার অর্থ হচ্ছে শুধুমাত্র ডাইরেকশনকে প্রকাশ করবে। এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি কিন্তু এর মান কত? এক। এর মান কত? এক। তাহলে আমি যদি তোকে বলি যে এ ক্যাপ, এটার মডিউলাস কত হবে? তুই বলবি 1। এ ক্যাপের মডিউলাস 1, এর মডিউলাস 1 না কিন্তু, যে ইউনিট ভেক্টর তার মানটা 1। বোঝা গেছে রে? ইউনিট ভেক্টর বুঝতে পেরে গেছিস? সিম্পলি ভাই এখানে তো সিম্পল ভাবে বোঝাই যাচ্ছে যে ইউনিট ভেক্টরের কোনো এককই নেই, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। আছে ইউনিট? ইউনিট ইউনিট তো কেটেই গেল, আর কি ইউনিট বসাবো? ডাইমেনশনলেস কোয়ান্টিটি মানে এককও নেই মাত্রাও নেই, এককহীন মাত্রাহীন। লিখে নে তোরা, এটা লেখা নেই, একক ভেক্টরে লিখে নে।
এককহীন কমা মাত্রাহীন, এককহীন কমা মাত্রাহীন। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? কারো কোনো কনফিউশন আছে? কোনো ডাউট নেই? ওকে, নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে লব্ধি ভেক্টর নিয়ে। লব্ধি ভেক্টর বলতে, আচ্ছা আরেকটা ভেক্টর সরি ছুটে গেল, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলা হয়। শূন্য ভেক্টর কথাটা অর্থ কি? এখানেও নাম শুনেই বোঝা যাচ্ছে যে ভেক্টরের মান হবে শূন্য কিন্তু অভিমুখ থাকবে। ঠিক আছে, শূন্য মান আবার অভিমুখ থাকতে পারে, কেমন একটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না? জাস্ট একটা ম্যাথামেটিক্যাল টার্ম, অত ডিটেলস এটাকে নিয়ে ভাবতে যাস না, একটু গুলিয়ে যাবি না তো। শুধু এইটুকু মনে রাখ, যে ভেক্টরের মানটা শূন্য তাকেই বলবো আমরা শূন্য ভেক্টর। এরকমও কোনো ভেক্টর হয় যার মান শূন্য হতে পারে। সরণ ভেক্টর একটা, সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি তো। মনে করো আমি এখান থেকে স্কুল গেলাম, ঘুরে ফিরে আমার বাড়িতে চলে আসলাম, আমার ইনিশিয়াল ফাইনাল পজিশন কোনটা? আমার বাড়িটাই। তা আমার সরণ কত হলো? সরণ তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই শূন্যটা হলো ভেক্টর। এই শূন্যটাকে যদি লিখতে হয়, ধরো আমি সরণ লিখতে চাইছি এস ভেক্টর, তাহলে আমাকে লিখতে হবে শূন্য মাথায় ভেক্টর সাইন দিতে হবে। বুঝতে পারলি? নর্মালি আমরা ক্যালকুলেশন করার সময় দিই না, মানটাকে নিয়ে ক্যালকুলেট করি। ঠিক আছে, কিন্তু যদি এরকম ভেক্টর মাথায় চিহ্নটা থাকে, তাহলে শূন্যর মাথায় ভেক্টর থাকবে। তাহলে শূন্য ভেক্টর মানে বোঝা গেছে যে ভেক্টরটার মান শুধুমাত্র শূন্য, কিন্তু ওই ভেক্টরটার একটা অস্তিত্ব আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে শূন্য ভেক্টর, আর কিছু বলার দরকার নেই এটা নিয়ে। এবার লব্ধি ভেক্টর নিয়ে একটু শোন। লব্ধি কথাটার অর্থ জানা আছে কারো? ইংরেজিতে বলতে পারবি কেউ? লব্ধি মানে রেজাল্ট্যান্ট, মোট টোটাল এফেক্ট যেটা। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে একজন এদিকে টানছে 5 নিউটন বল দিয়ে, এদিকে একজন টানছে 5 নিউটন বল দিয়ে, আমি কোন দিকে যাব? কোনো দিকে যাবো না, সিম্পল লজিক, বুঝতেই পারছিস। তাহলে আমার উপরে লব্ধি বল কত কাজ করছে? শূন্য। আমার উপরে কোনো লব্ধি বলই কাজ করছে না। লব্ধি মানে বুঝতে পারলি তো, টোটাল এফেক্টটা। ঠিক আছে, এবার আমার উপরে এদিকে 10 নিউটন বল কাজ করছে, এদিকে 2 নিউটন বল কাজ করছে, কোন দিকে যাব? এইদিকে, 10-এর দিকে যাব। আলটিমেট আমার কোন দিকে ফোর্স কাজ করছে? 10-এর দিকে কাজ করছে। কতটা কাজ করছে? 8 নিউটন। লব্ধি বুঝে গেছিস? এবার এই লব্ধিটা তোরা সহজে বুঝতে পারলি কারণ আমি একই রেখা বরাবর দিলাম তাই জন্য। যদি আমি এরকম দিতাম, একজন এদিকে টানছে একজন এদিকে টানছে, আমি কোন দিকে যাব? মাঝে বরাবর এইভাবে ডিস্টেন্স চলে যাবো। মানে এখানে দেখ তুই নৌকা দেখেছিস তো, পালতোলা নৌকাগুলো দেখেছিস? আগে আসতো খুব নদীতে, এখন তো আসেই না, যেগুলো হাওয়াতে চলে। এই বড় বড় এরকম একটা পাল লাগানো থাকে না, পর্দা। তো এই বড় বড় নৌকাগুলো মাল বোঝাই করে নিয়ে হাওয়াতে চলে আর কি, হাওয়ার বেগে, বেগটাকে কাজ। যখন হাওয়া থাকবে না তখন কি করে জানিস? এখানে যে 50-60 জন যে মাঝিগুলো থাকে, ওরা নদীর কিনারা বরাবর নেমে যায়। এটা মনে কর নদী, নদীর কিনারা বরাবর নেমে গিয়ে দড়ি বেঁধে একদল এইদিকে চলে যায় একদল ওই দিকে চলে যায়, কাদার মধ্যে দিয়ে হাঁটা চলা করে, দেখেছিস তো? দেখিসনি তোরা কোনোদিন তো, যাই হোক, ইমাজিন কর এরা এদিকে টানে এরা এইদিকে টানে, আলটিমেট নৌকা যায় কোন দিকে? এদিকে তো কেউ টানছিল না, ওইদিকে গেল কেন? এদের দুজনের এফেক্টটা এদিকে কাজ করলো। তাহলে যখন দুটো আলাদা ডাইরেকশন হয়ে যাবে তখন কিন্তু আমাকে একটু অন্যরকম কনসিডারেশন আনতে হচ্ছে। এটাই আমি শিখবো এখানে। একই রেখা বরাবর বরাবর হতে গেলে বোঝাই যাচ্ছে যে ডাইরেকশন একই দিতে হতে গেলে যোগ করবো। ধর এদিকেই 10 এদিকেই 10, তাহলে টোটাল আমার এদিকে 20 নিউটন কাজ করছে। কিন্তু উল্টো পাল্টা ডাইরেকশন হতে গেলে মাইনাস করতে হচ্ছে। কিন্তু যদি এরকম একই রেখা বরাবর না হয় তখন তুই কি করবি? তখন যে কনসিডারেশনটা নিয়ে আসতে হবে সেটা এখন আমরা শিখবো। বোঝা গেল? মনে কর এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাকে আমি বলছি পি ভেক্টর। কি বললাম এটাকে? পি ভেক্টর। এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করছে তাকে আমি বললাম কিউ ভেক্টর। হুম, ধর এরা 50 নিউটন বল অ্যাপ্লাই করছে, এরাও 50 নিউটন বল অ্যাপ্লাই করছে, তাহলে নৌকা নিশ্চয়ই মাঝ বরাবরই যাবে, তাই না? কিন্তু ওরা 50 নিউটন অ্যাপ্লাই করছে, এই মনে কর 80 নিউটন অ্যাপ্লাই করছে, তাহলে নৌকা তো আর মাঝ বরাবর যাবে না, এদের দিকে কিছুটা অ্যাঙ্গেল করে যাবে। বুঝতে পারছিস? মানে ফোর্স যেদিকে বেশি হবে রেজাল্ট্যান্ট সেই দিকে এগিয়ে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তো এইটাকে এক্সপ্রেস করা হচ্ছে কিভাবে, দেখ রেজাল্ট্যান্টকে যদি আমি আর ভেক্টর লিখে দিই, আর ফর রেজাল্ট্যান্ট, তাহলে লব্ধি ভেক্টর অর্থাৎ আর ভেক্টর এটাকে লেখা হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই যে আমি যোগ চিহ্নটা দিলাম এটা মানে নর্মাল যোগ করে দেওয়া নয়। এদিকে 50 নিউটন আর ওদিকে 50 নিউটন, তার মানে 50 + 50 নয়, কিন্তু এটা দেখতে দেখে মনে হচ্ছে ওরকম। যখনই আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি এর মিনিংটাই আলাদা। এটা শুধুমাত্র তোকে বোঝাচ্ছি যে 50 আর 50-এর এফেক্ট। এবার যোগ করলে কি হবে সেটা আলাদা প্রসেস, সেটা আমি এবার লিখবো। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আর ভেক্টর মানে কখনোই পি আর কিউ কে ডিরেক্ট যোগ করে দেবো না। এটা লেখার নিয়ম যে পি আর কিউ দুজনের রেজাল্ট্যান্ট। এখানে প্লাস মানে প্লাস না, এখানে প্লাস মানে রেজাল্ট্যান্ট। বোঝা গেছে? কনসিডারেশন বোঝা গেছে? আলাদাই ভেক্টর ক্যালকুলাস শিখছিস কিন্তু তোরা এতদিন পর্যন্ত যা যা শিখেছিস। আচ্ছা, যদি এটার মান কখনো তোকে বের করতে হয়, কার মান? রেজাল্ট্যান্টের মান। তো রেজাল্ট্যান্টের মানকে আমি শুধুমাত্র আর দিয়ে ডিনোট করব, বা তুই এটাকে এরকম লিখতে পারিস, আর ভেক্টরের মডিউলাস। সিম্পলিফাই আমি আর করেই লিখছি, সিম্পল ভাবে লিখছি। আচ্ছা, এটা যদি তোকে বের করতে হয়, তোকে জানতে হবে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত আছে, কার কার মধ্যে? যাদের দুজনের তুই রেজাল্ট্যান্ট বের করতে চাইছিস সেই দুইজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত আছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা আমি ধর তোকে বলে দিলাম থিটা। এটা 30 হতে পারে, 60 হতে পারে, 90 হতে পারে, 120 হতে পারে, যা খুশি তাই হতে পারে।
ঠিক আছে? ধর আমি তোকে বলে দিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে তুই এই রেজাল্ট্যান্টটার মান বের করবি এরকম ভাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। কি করে হলো এটা আমি এখনই ডিরাইভ করে দেখাবো। আপাতত তুই ফর্মুলাটা দেখ, যে এই এর মান যদি বের করতে হয়, ডাইরেকশন গুলি দিয়েছি কিন্তু ডাইরেকশন নিচ্ছি না আমি, শুধুমাত্র মান। তো যখন মান বের করতে হবে তখন এরকম ভাবে লিখলে হবে না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, মানে একটা অ্যাঙ্গেল এখানে অ্যাড হচ্ছে, এটা কস থিটা টার্ম চলে আসছে। বাকি পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ এটা মুখস্থ রাখতে তো কঠিন ব্যাপার নয়, আর আন্ডার রুট থাকবে, বুঝা গেছে? বা এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে আর স্কোয়ার ইকুয়াল টু রেজাল্ট্যান্ট স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। আপত্তি আছে কারো? এতদূর পর্যন্ত বুঝতে পেরে গেছিস? আচ্ছা, এবার এই যে রেজাল্ট্যান্ট এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তো ভেক্টর কোয়ান্টিটি যখন আছে শুধু মান বলে দিলেই হয়ে যাবে? ডাইরেকশন উল্লেখ করতে হবে, তাহলে এর ডাইরেকশনটাকে বের করতে হবে। এবার এর ডাইরেকশন তুই কি করে বের করবি? ধর তুই ডাইরেকশনটাকে কোণের রেসপেক্টে বের করতে চাস, মানে কোণ দিয়েই বোঝাতে চাস। এবার কোণটা তুই কিভাবে বলবি? তুই বলতে পারিস কিউ এর সাথে কত কোণ করেছে, তুই বলতে পারিস পি এর সাথে কত কোণ করেছে, তোর ইচ্ছা কার সাথে বলবি, যার সাথেই বল না কেন, মনে কর আলফা বলে দিলাম, তাহলে এই কোণটাকে বের করারও একটা ফর্মুলা আছে, ট্যান আলফা সমান সমান। ফর্মুলাটা এখন বলছি না আমি, কারণ গুলিয়ে দিবি, আমি ডিরাইভ করে দেখিয়ে দিচ্ছি তোদেরকে কিভাবে হচ্ছে জিনিসগুলো। অসুবিধা আছে তোদের বুঝতে? রেজাল্ট্যান্ট মানে বুঝতে পারলি, লব্ধি মানে বুঝতে পারলি, লব্ধি জিনিসটা কি? লব্ধি মানে দুজনের এফেক্ট, তাই না? এখানে ভেক্টরের ক্ষেত্রে নর্মালি যোগ করে দেওয়া নয়, এখানে ফর্মুলা মান বের করতে গেলে এই ফর্মুলায় যেতে হবে, ঠিক আছে? এবার কখন যোগ বিয়োগ গুণ ভাগ হবে সেগুলো তো আমি পরে আসছি। চলো এবার লব্ধি ভেক্টরের ডেফিনেশনটা কোশ্চেনে তোরা দেখ। দুই বা তার বেশি ভেক্টর যোগ করলে একটি নতুন ভেক্টর পাওয়া যায়, তাই তো? যার ক্রিয়ার ফলাফল প্রদত্ত ভেক্টরগুলির সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান হয়, এই নতুন ভেক্টরটাকে লব্ধি ভেক্টর বলা হয়। এর থেকেও সুন্দর ভাষায় আর লেখা যেতে পারে নাকি? ঠিক আছে কিনা, বোঝা যাচ্ছে? ওকে, লব্ধি ভেক্টরকে কিভাবে লেখা হয়েছে দেখো, আমি যেটা করেছি ওটাই লেখা আছে। যাই হোক, এবার লব্ধি বের করার জন্য দুটো সূত্র আমাদেরকে শিখতে হবে। এই যে জিনিসটা নিয়ে এসেছি ওই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে এটা নিয়ে আসা হয়েছে। তো দুটো সূত্র ভালো করে শুনে নে, তোকে হুবহু সূত্র মুখস্থ করতে হবে না যেহেতু তোর এমসিকিউ টাইপ কোশ্চেন, কিন্তু সূত্রের মধ্যে কি বলতে চাইছে সেই জিনিসগুলো যেন তোর জানা থাকে। ওকে, প্রথম যে সূত্রটা লব্ধি বের করার, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। কোন সূত্র? সামান্তরিক সূত্র। লব্ধি বের করার সামান্তরিক সূত্র। সামান্তরিক বলে কিছু হয় না, হ্যাঁ সামান্তরিক হয়, উচ্চারণ সামান্তরিক করিস অনেকে। দেখ, সামান্তরিক সূত্র বলছে এরকম, এইদিকে একটা ভেক্টর কাজ করছে, মনে কর কি ভেক্টর নাম দিলাম পি ভেক্টর, ঠিক আছে? বল কাজ করছে বা সরণ আছে, যে কোনো কিছু ভেক্টর কোয়ান্টিটি জাস্ট। আর এইদিকে আর একটা বল কাজ করছে, মনে কর কিউ ভেক্টর, ঠিক আছে? তাহলে এদের দুজনের লব্ধি তুই বুঝতে পারছিস মাঝ বরাবর কোনো একদিকে হবে। কোন দিকে হবে তুই জানিস না, যার এফেক্ট বেশি তার দিকে বেঁকে যাবে, এইটুকু তুই জানিস। আচ্ছা, এক্সাক্ট জানিস না। সামান্তরিক সূত্র এটাই বলতে চাইছে, যে দুটো ভেক্টরের লব্ধি তুমি বের করতে চাও সেই দুটো ভেক্টরকে এমন ভাবে বসাও যাতে এদেরকে দিয়ে একটা সামান্তরিক তৈরি করা যায়। তাহলে এই কিউ ভেক্টরের প্যারালাল এখানে একটা কিউ ভেক্টর তুই ইমাজিন করে নে, আর এই পি ভেক্টরের প্যারালাল এখানে একটা পি ভেক্টর তুই ইমাজিন করে নে, একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। এই সামান্তরিকটার যে কর্ণ, কর্ণ তো দুটো আছে রে, এটা একটা কর্ণ এটা একটা কর্ণ, এদের মধ্যবর্তী যে কর্ণটা, মানে এদের ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা যাবে, এই কর্ণটার যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ওই লব্ধি ভেক্টরটার মানকে প্রকাশ করবে এবং অভিমুখকে প্রকাশ করবে। কত সিম্পল, বোঝা যাচ্ছে? এটা পরিচিত তোরা এগুলো। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে কি বলছে, যে দুটো ভেক্টর, যে দুটো ভেক্টরের লব্ধি আমাকে বের করতে হবে, দুটো ভেক্টরই কিন্তু তিনটে না, এখন সামান্তরিক সূত্রে দুটো ভেক্টর, তাদেরকে এমন ভাবে সাজাও যে একটা সামান্তরিক তৈরি হবে, এবং এই সামান্তরিকটার যে কর্ণটা, ওই ভেক্টর দুটোর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণটা, এই কর্ণটা ওই ভেক্টরদের মান এবং অভিমুখ দুটোকে প্রকাশ করবে। তাহলে এটাই হচ্ছে সেই রেজাল্ট্যান্ট ভেক্টর আর ভেক্টর, বুঝতে পারলি? তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এইভাবে লেখা যায়। হয়ে গেল সামান্তরিক সূত্র, কঠিন কিছু নেই। আচ্ছা, নেক্সট আছে ত্রিভুজ সূত্র। এই নামেই দুটো আলাদা সূত্র, আলাদা কিছুই নেই, একই জিনিস, শুধু এক্সপ্লেন করার ধরনটা আলাদা। ত্রিভুজ সূত্রতে কি বলা হচ্ছে, আবার ধর ওই ফোর্স দুটোকেই নিচ্ছে, একটা পি ভেক্টর এদিকে কাজ করছে আর একটা কিউ ভেক্টর এই দিকে কাজ করছে, দুটো ভেক্টর নিয়ে নিলাম, ঠিক আছে? দুটো ভেক্টর আমি নিয়ে নিয়েছি। ত্রিভুজ সূত্র বলছে এদেরকে একই ক্রমে সাজাও। কথাটার মানে কি ভালো করে শুনবি, একই ক্রমে সাজাও। ক্রমে বলতে পি ভেক্টরটাকে তুই এখানে লিখ, এখান থেকে স্টার্ট হলো, এখানে পি ভেক্টর শেষ হলো, যেখানে শেষ হলো সেখানে কিউ ভেক্টরটাকে নিয়ে গিয়ে বসিয়ে দে। কিউ ভেক্টর কোথায় ছিল? এখানে ছিল, এটা হচ্ছে কিউ ভেক্টর। কিউ ভেক্টরটাকে এইভাবে তুলে নিয়ে যা, কোথায় নিয়ে যাবি? একদম পি ভেক্টর যেখানে শেষ হলো সেখানে নিয়ে গিয়ে বসিয়ে দে। তাহলে এটাকে তুলে নিয়ে গিয়ে যদি এখানে বসাস এরকম লাগবে দেখতে নিশ্চয়ই। ব্যাস, ইমাজিন করলাম যে এখানে কিউ ভেক্টরটাকে তুলে নিয়ে চলে এসেছি। তাহলে এরা হয়ে গেল একই ক্রমে, মানে একই দিকে ঘুরছে, তাই তো? একই ক্রমে। এবার এদের যে এন্ড পয়েন্ট সেটাকে জয়েন করে দে, জয়েন করলে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল।
ত্রিভুজ তৈরি হয়ে গেল। বলছে এই ত্রিভুজটার তৃতীয় ক্রমে এই যে তৃতীয় বাহুটা, তৃতীয় বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটা, সেটা তাদের লব্ধির মান এবং অভিমুখকে নির্দেশ করবে। বুঝতে পারলাম না? এরা কোন দিকে ঘুরছিল? এই দিকে। এই কোন দিকে ঘুরছে? দেখ, উল্টো দিকে। তাহলে বিপরীত ক্রম হয়ে গেল না? বুঝতে পারছিস তো? ওকে। তাহলে এই যে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা, এটা কি করবে? এদের দুজনের লব্ধির মানটাকে এবং অভিমুখটাকে প্রকাশ করবে। এটা আর ওটা আলাদা কিছু নয়। এটাকে তুই সামান্তরিক বানিয়ে দে এইভাবে, দেখ ওই জিনিসটাই আছে, তাই না? এই কিউ ভেক্টর মানে তো এটা কিউ ভেক্টর, একই তো কথা। তাহলে সামান্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্র জাস্ট দুটো আলাদা রূপ মাত্র, ফর্মুলা একই, রূপ একই, চেহারা একই। বোঝা গেছে? দুটো সূত্র বোঝা গেছে? করার এই দুটো সূত্রই আছে। এবার এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে লব্ধির মানটা বের করবো, যেটা আমি তোদেরকে মুখস্থ করার জন্য প্রথমে লিখলাম। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এই জিনিসটা এবার আমি তোদেরকে ডিরাইভ করে দেখাবো। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলতে পারিস। চল, ডাউট নেই, তাহলে শুরু করি। লব্ধি বের করছি। পি ভেক্টর, কিউ ভেক্টর। পি ভেক্টরটাকে মনে করো আমি প্রকাশ করছি ও এ লিখে। হুম, ও এ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এইভাবে লিখে দিলাম আমি। পি ভেক্টর মানে হচ্ছে ও এ ভেক্টর, এই রেখাটা দিয়ে প্রকাশ করা হচ্ছে। বুঝতে পারছিস তো? এখানে ও এ, এটাকে মনে কর বি বলে দিচ্ছি আমি। তাহলে কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি আমি ও বি ভেক্টর দ্বারা। হুম, এবার এটাকে কি করলাম? একটা সামান্তরিক তৈরি করে দিলাম। তুই চাইলে ত্রিভুজ তৈরি করতে পারিস, তোর ইচ্ছা, একটা তৈরি করলেই হলো। এটাকে নাম দিয়ে দিলাম সি। তাহলে দেখ, কোশ্চেন অনুযায়ী ওবি আর এসি কিন্তু একই জিনিস। ওবি আর এসি সরে গেছে ঠিকই, তবে দৈর্ঘ্য যা আছে আর ডাইরেকশন যা আছে একই তো। তাহলে ভেক্টরকে তুলে তুই যে কোনো সেখানে নিয়ে যেতে পারিস, তাহলে এই দুজন কিন্তু সেমই জিনিস হয়েছে। সিমিলারলি ও এ ভেক্টর আর বিসি ভেক্টর একই জিনিস, তাহলে ও এর জায়গায় আমি বিসিও লিখতে পারি, দরকার পড়লে পড়বে, লিখে রাখলাম, হয়েছে। লব্ধি কোনটা বললাম? ওসিটা হচ্ছে লব্ধি, তাহলে লব্ধি ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর। আপত্তি নেই তো? ওকে। সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এগুলো থেকে আমরা শিখলাম যে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাই না? মানে, আচ্ছা লেখার দরকার নেই। আর ভেক্টর হ্যাঁ ঠিক আছে, লিখে দিই। আর ভেক্টর মানে হচ্ছে ওসি ভেক্টর, পি ভেক্টর মানে হচ্ছে ও এ ভেক্টর, কিউ ভেক্টর মানে হচ্ছে এসি ভেক্টর। হ্যাঁ, এটাও লিখতে পারতাম, আমি ওটাই লিখলাম। প্রমাণটা আনার জন্য আমি এই কাজটা করছি। প্রমাণ তোদেরকে প্র্যাকটিস করতে হবে না, এখনই দেখ, এটাই লাস্ট, এটাই ফার্স্ট, আর তোদেরকে এগুলো পড়তে হবে না, ঠিক আছে? ডেরিভেশনও শিখতে হবে না। এই প্রমাণটা করার জন্য এই ও এ বাহুটাকে আমি একটু এক্সটেন্ড করলাম, আর সি থেকে একটা লম্ব টেনে দিলাম। কোথায় টাচ করলো? ডি বিন্দুতে টাচ করলো, ঠিক আছে? এ ভেক্টর, সরি, পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে ধর আমি থিটা ধরে নিচ্ছি। হুম, তাহলে কি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলা যাবে না? একই তো জিনিস, তাই না? অনুরূপ কোণ হয়ে যাচ্ছে, তাহলে ওটাও থিটা। ঠিক আছে, এবার বিষয়টা এখানে চলাই। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখ, ত্রিভুজ সি ও ডি পেয়েছিস একটা ত্রিভুজ দেখতে। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বললাম? লম্ব হয়ে গেছি। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, তাই তো? আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুই এরকম বলতে পারিস যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ মানে ওসি, ভূমি মানে ওডি, লম্ব মানে সিডি। এগুলো এক্সপ্লেন করতে হবে কি? যদি করতে হয় অবশ্যই বলবি, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি তোরা জানিস। আচ্ছা, এটা এটা আমি লিখতে পারি, ওসিটাকে ওসি রেখে দিই। ওডি যেটা দেখতে পাচ্ছিস, ওডি কে এরকম লেখা যায় ও এ প্লাস এডি। তোদের এখন মনে হবে যে কি সব করছি, এগুলো করার কি দরকার? একটু পরেই বুঝিয়ে যাবি কেন করছি। আর সিডি, সিডি থাক, আপাতত কিছু করার নেই ওকে, ঠিক আছে? ওসি স্কোয়ারটা রাখলাম। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি, তাই তো? এই তো ফর্মুলা, প্লাস সিডি স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর এবার, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার যদি করি, তাহলে এসি স্কোয়ার পাবো। ওটাও তো সমকোণী ত্রিভুজ। এই দেখ, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তো এই দুটোকে আমি কাজে লাগালাম, ঠিক আছে? ওই স্কোয়ারটা রেখে দিলাম, এই দুটোকে কাজে লাগিয়ে লিখলাম আমি এসি স্কোয়ার প্লাস 2 ও এ ইন্টু এডি। হয়েছে রে? এই যে পুরো ফর্মটা, এটাকে আমি নিয়ে আনতে চাই পি কিউ এগুলোর ফর্মে। ওসি মানে তো আর বোঝাই যাচ্ছে, ও এ মানে পি সেটাও বোঝা যাচ্ছে, এসি মানে কিউ সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু এখানে এডি, এডির কোনো মান ছিল না, তাই তো?
তাহলে এডিটাকে যদি এখন রিপ্লেস করতে হয়, রিপ্লেস করার প্রসেসটা আমি কি করছি সেটার দিকে একটু মন দে। এগুলো যা আছে তাই রেখে দিলাম। এই জায়গাটা কি করছি দেখ, ও এ, একে ডিস্টার্ব করে লাভ আছে? ও এর মান তো জানি আমি, তাহলে ও একে ডিস্টার্ব করলাম না। এডি, এডিটাকে সরাতে হবে। কি করে সরানো যায় এডিটাকে, দেখ আমি কিভাবে সরাচ্ছি। আমি এটাকে এইভাবে লিখছি যে এডি বাই এসি ইন্টু এসি। আচ্ছা এসি এসি কেটে যায় তো, একই জিনিসই আছে। এটা করলে সুবিধা কি তৈরি হলো, এটা করলে সুবিধা হলো এরকম যে 2 ইন্টু ও এ, এই যে এডি বাই এসি, এডি বাই এসি কস থিটা, তাই না, ইন্টু এসি, এসি মানে তো তুই জানিসই কিউ ভেক্টর। বুঝতে পারলি এই জিনিসটা, ওসি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে ওসির জায়গাতে এবার ভ্যালুটা লিখে দিলাম। ওসি মানে হচ্ছে আর ছিল, ওসি ওসি ভ্যালুটা কত ছিল, সরি ওসু মানে আর ছিল। ও এ মানে কি ছিল, পি, ও এ মানে ছিল পি। এসি, এসি মানে কি ছিল, কিউ, তাই তো, প্লাস 2 পি কিউ কস থিটা, 2 পি কিউ কস থিটা। আসলো কিনা রে প্রমাণ, আর ইকুয়াল টু হয়ে গেল আন্ডার রুট পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই প্রমাণটাই করে দেখাবো বলছিলাম, যেটা প্রথমে লিখেছিলাম। ফর্মুলা মুখস্থ হয়ে যাবে, হয়ে গেল মুখস্থ। এখান থেকে কোশ্চেন প্রচুর পাবি, এই ফর্মুলা থেকে, ফর্মুলা বেসড প্রচুর কোশ্চেন পাবি। এবার বিষয়টা হলো অ্যাঙ্গেলটাও তো বের করতে হবে। অ্যাঙ্গেলের জন্য তো ভেক্টর কোয়ান্টিটি যেহেতু, সুতরাং এটা আমার অ্যাঙ্গেলও দরকার আছে। তো অ্যাঙ্গেল কি করে বের করব, দেখ অ্যাঙ্গেল বের করার জন্য রেজাল্ট্যান্ট কোনটা, আর ভেক্টরটা কার সাথে অ্যাঙ্গেল করবে, যে কোনো একটা ভেক্টরের সাথে। তুই চাইলে পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বের করতে পারিস, তুই চাইলে কিউ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বের করতে চাইছিস। আমি পি এর সাথে বের করে দিচ্ছি, বলে দিচ্ছি যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ধরে নিলাম অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে এই আলফা অ্যাঙ্গেলটাকে এখন আমি কি করে বের করব, তার জন্য দেখ আবার এই ট্রায়াঙ্গেলে চলে আয়। ট্রায়াঙ্গেল সি ও ডি পেয়েছিস, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে ট্যান আলফা সমান সমান লম্ব বাই ভূমি, তোরে লম্ব বাই ভূমি। তো তুই বললি যে সিডি বাই ওডি, সিডি বাই ওডি। আচ্ছা ওডি কে যদি আমি লিখে দিই ও এ প্লাস এডি, ভুল করবো না তো? আবার সেই সমস্যা এডি, আবার এডি সমস্যা তৈরি করলো। তাহলে এডিকে আবার রিপ্লেস করি। আচ্ছা কি করে রিপ্লেস করব, এখানে সিডি, সিডিটাও কিন্তু সমস্যা তৈরি করছে, সিডিকেও রিপ্লেস করব। এমন ভাবে রিপ্লেস করবো যেন সাজাতে পারি। কি করে করছি, সিডি বাই এসি ইন্টু এসি, সিডির পাশে এসি আছে একমাত্র, তাহলে সিডি বাই এসি ইন্টু এসি ডিভাইডেড, ও এটা তো জানা আছে অসুবিধা নেই, এডি বাই এসি ইন্টু এসি। খেয়াল কর, এডি বাই এসি ইন্টু এসি, এসি এসি তো কেটেই যায়। ওকে, কি দাঁড়ালো তবে, সিডি বাই এসি, সিডি বাই এসি লম্ব বাই অতিভুজ সাইন থিটা, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। ম্যাথমেটিক্স প্রচুর কাজে লাগছে, ম্যাথমেটিক্স না জানলে কিছু বুঝতে পারবি না। আর এসি মানে ছিল কিউ, কিউ সাইন থিটা। তারপরে ও এ মানে তো পি আছেই, তাই না, এসি মানে তো কিউ আছেই, আর এডি বাই এসি, এডি বাই এসি মানে কস থিটা হয়ে গেল। তাহলে পি প্লাস কিউ কস থিটা। এই হচ্ছে, এখান থেকে তুই এবার আলফাটাকে বের করে নিতে হবে, এগুলো ক্যালকুলেট করতে হবে, মান দেওয়া থাকবে, ক্যালকুলেট করে তুই আলফার মানটা পেয়ে যাচ্ছিস। বোঝা গেল কি করে তোকে ডাইরেকশন বের করতে হবে অ্যাঙ্গেলের ফর্মে। এটা কিন্তু তোকে মুখস্থ রাখতে হচ্ছে, তোকে ডিরাইভ করতে হচ্ছে না, তোকে এটা মুখস্থ রাখতে হচ্ছে। মুখস্থ কি করে করবি সেটাও বলে দিচ্ছি আমি। তুই আলফা অ্যাঙ্গেলটা কার সাথে বের করবি, পি এর সাথে। যার সাথে বের করবি তাকে নিচে বসাবি, পি কে নিচে বসালাম, তাহলে কিউ নিশ্চয়ই উপরে চলে গেল, কিউ উপরে। প্রথমে সাইন থিটা আসবে, জীবনে প্রথম তো সাইন থিটাই শিখেছিলি ত্রিকোণমিতি অনুপাত, তাহলে প্রথমে সাইন থিটা আসবে, আর নিচে প্লাস দিয়ে কিউ এর সাথে কস থিটা আসবে, ব্যাস হয়ে গেল। কিউ সাইন থিটা উপরে, কিউ কস থিটা নিচে, আর পিটা নিচে। বোঝা গেল, মনে থাকবে কিনা, চেহারাটা একটু একটু মনে থাকবে। আর যদি ভুলে যাস কখনো যে কোনটা উপরে কোনটা নিচে সাইন কস কি, তো তার ট্রিকটা আমি বলে দিলাম তোকে। যার সাপেক্ষে কোণ বের করছিস তাকে নিচে, ওপরে সাইন থিটা হবে, নিচে কস থিটা হবে। এবার দেখ, তোকে যদি কেউ বলতো যে না এটার সাথে অ্যাঙ্গেল বের করো, মনে করি এই অ্যাঙ্গেলটাকে আমি বিটা বলে দিলাম, তাহলে আর ডিরাইভ করার দরকার নেই। এবার তুই ট্রিক ইউজ কর, ট্যান বিটা, কি বললাম কার সাথে বের করছি আমি, কিউ এর সাথে, তাহলে কিউ কে নিচে, তাই তো। পি একই রকম ভাবে উপরে চলে গেল, উপরে পি সাইন থিটা, নিচে পি কস থিটা, ব্যাস হয়ে গেল। এই ট্রিকে মনে রাখবো আমরা, অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে আমার কাজের জিনিস হচ্ছে এইটা আর এইটা, এই ফর্মুলা দুটো। এবার এখান থেকে কিছু স্পেশাল কেস করব আমরা। স্পেশাল কেস বলতে ওই অ্যাঙ্গেলগুলো বিভিন্ন মান নিয়ে নেব এবং দেখব যে ভ্যালুগুলো কখন কি আসছে। এই অ্যাঙ্গেলগুলো নিয়ে নেব এবং ভ্যালুগুলো কি কি মান আসছে সেটা আমরা এখন দেখব। ফার্স্ট কেস, কেস 1,
মনে কর থিটা ইকুয়াল টু আমি নিয়ে নিচ্ছি 0 ডিগ্রি, মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে মানে দুজনের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর, কোনো অ্যাঙ্গেল আছে? দুজন একই ডাইরেকশনে যাচ্ছে। ওকে, তো যখন একমুখী হয়ে যাবে তখন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0 ডিগ্রি। যদি কস থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে কস থিটা কত রে? কস 0 ডিগ্রি কত? কস 0 ডিগ্রি 1। তাহলে আমি যে আর এর মানটা শিখেছিলাম আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কস থিটা, সরি এটা কিউ, কস থিটা, তাই তো? কস থিটার মান 1। এটাকে লিখতে পারবো রুট ওভার পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, পারবো। এটাকেই লিখতে পারবো শুধুমাত্র পি প্লাস কিউ। দেখ একই দিকে ডাইরেকশন থাকলে শুধু যোগ করতে হয়। আমার উপর এদিকে 10 নিউটন, আমার উপর এদিকে 5 নিউটন, তাহলে আমার উপরে টোটাল ফোর্স কত? 15 নিউটন। যোগ করতে হয়। রিয়েল লাইফের সাথে মিলছে? তাহলে ভুলভাল কিছু শিখেছি কি? লজিক্যালি শিখছি। ম্যাথমেটিক্স মানে এটাই, প্র্যাকটিক্যাল লাইফটাকে তুই এমন কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সপ্রেস করবি, তাহলে ঠিকঠাক আছে, বুঝে গেছিস সেটা? ওকে। আচ্ছা অ্যাঙ্গেলটাও যদি বের করতে হয়, দেখ রেজাল্টটান কোন দিকে থাকবে? এই দিকেই থাকবে। তাহলে রেজাল্টটান আমার কত হওয়া উচিত? অ্যাঙ্গেলটা কত হয়? 0 ডিগ্রি হওয়া উচিত। তো 0 ডিগ্রি চলে আসবে, তুই ট্যান আলফা বের কর। ট্যান আলফা কিউ সাইন 0 ডিগ্রি, আর নিচে কি আছে আমার দেখার দরকারই নেই। সাইন 0 ডিগ্রি 0, ট্যান আলফা 0 মানে আলফা কত? 0, ট্যান 0 ডিগ্রির মান 0 হয়, ব্যাস হয়ে গেল। তো লজিক্যালি সবই মিলিয়ে যাচ্ছে, বল। কেস 2, যদি বিপরীত দিকে হয় মানে থিটা ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে তো কস থিটা আছে, কস থিটার মানটা বলে দিতি আমাকে। কস 180 ডিগ্রি কত হয়? কে বলবি? কস 180 ডিগ্রি জানিস কেউ? জানিস না? আমি বলে দিচ্ছি -1। ক্লাস 11-এ তোদের ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতিতে করবি, প্রচুর করবি। এগুলো মান মুখস্থ হয়ে যাবে, এগুলো তখন জল, এগুলো বের করার জন্য সময় লাগবে না। তো আপাতত মনে রাখ, যদি ভুলে গিয়ে থাকিস, কস 180 ডিগ্রির মান কত? -1। এছাড়া তোরা তো বের করতে পারিস 2 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, ওইভাবে করবি। তারপরে অল সাইন ট্যান কস কোন ঘরে পড়ছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, ওগুলো তোরা জানিস মোটামুটি। যাই হোক, কস 180 ডিগ্রি মান -1, তাহলে এখানে কি হবে? -1 হয়ে যাবে। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2p/q, ঠিক আছে রে? আচ্ছা এটাকে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার করবো, মানে রুট ওভার করলে স্কোয়ারটাও থাকবে না, আলটিমেট পি মাইনাস কিউ হলো তো। আচ্ছা এটা পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস পিও হতে পারে। কিউটাকে যদি আমি আগে ধরি, ওটাও হতে পারে। তাই জন্য আমি এখানে একটা ডিফারেন্স সাইন দিয়ে রাখলাম, মাইনাস দিলাম না, ডিফারেন্স, যেটা বড় সেটা থেকে মাইনাস করে দেবো। মিলছে না? যে অপোজিট সাইডে এইদিকে 10 নিউটন আর এইদিকে 15 নিউটন, আলটিমেট আমি যাচ্ছি কোন দিকে? এইদিকে। রেজাল্টান্ট কত? 5 নিউটন, মাইনাস করে দিতে পাওয়া যাচ্ছিল। ওই দেখ রিয়েল লাইফের সাথে মিলে গেল। বোঝা গেছে? ওকে, অ্যাঙ্গেলও এরকম ভাবে তুই বের করে নিতে পারবি, আলফার মান এখানে বসিয়ে দিলেই চলে। এবার হচ্ছে যদি কেস 3, যদি থিটার মান হয় 90 ডিগ্রি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, থিটার মান 90 ডিগ্রি করাটা, ঠিক আছে? লম্ব, এটাকে মুখস্থই করে নিতে হবে। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? তাহলে কস থিটার মান কত হবে? কস 90 ডিগ্রি কত রে? 0। তাহলে আর ইকুয়াল টু আন্ডার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q 0, মানে 0 হয়ে গেল। দেখ এই জিনিসটা পড়ে থাকলো শুধু, ঠিক আছে? তোরা এরকম জিনিস শিখেছিস আগেও, যে দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাদের লব্ধিটাকে এইভাবে বের করতে হয়। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি এখনই। পূর্ব দিকে 4 মিটার, ওপরে 3 মিটার, মনে পড়ছে? এদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল রে? ওই দেখ, এটা তো অ্যাঙ্গেল নয় অ্যাকচুয়ালি, এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, তো এইটা হচ্ছে ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় তাহলে কি করে বের করেছিলাম? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করেছিলাম না? দেখ অল্টারনেট করে চলেই আসলো ওই জিনিসটা। তো ওই জিনিসগুলোই আমরা শিখছি এখানে, হলো? ভেক্টর মনে পড়ছে তো? এবার 90 ডিগ্রি ছাড়াও যদি 30 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি থাকে, তাহলে সেইভাবে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেট করবো, ডেটা আমার জানা থাকবে। হয়েছে? মোটামুটি শিখে গেছিস? ওকে। আচ্ছা এখানে যে দুটো বিষয় দেখার আছে সেই দুটো বিষয় দেখ ভালো করে। সব থেকে বেশি লব্ধির মান কোন কেসে পাওয়া গেছে এবং সব থেকে কম লব্ধির মান কোন কেসে পাওয়া গেছে? লব্ধির মান সব থেকে বেশি কোথায় পাওয়া যাবে? কোন কন্ডিশনে? একই দিকে থাকলে। কারণ এখানে দেখ পি স্কোয়ার কি স্কোয়ারের সাথে কিছু একটা যোগ হয়েছে, বাকি এখানে কিন্তু বিয়োগ হয়েছে, এটা কমে গেল। এখানে কিছু যোগই হলো না, তাহলে এটাও তুলনামূলকভাবে কমই আছে, তাহলে সব থেকে বেশি কিন্তু এখানেই আছে। এবার যেটা যোগ করছি এই যোগের মধ্যে আছে কস থিটা। কস থিটার মান যত বেশি হবে যোগফল তত বেশি হবে। কস থিটার ম্যাক্সিমাম মান কত হয়? সাইন থিটা কস থিটা এদের ম্যাক্সিমাম ভ্যালু 1ই হয়, তো 1ই তো আছে। তাহলে এটাই হলো ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে ম্যাক্সিমাম লব্ধি পাওয়া সম্ভব নয়। তাহলে লব্ধি যদি ম্যাক্সিমাম হতে হয় ওদের ডাইরেকশন একই দিকে হতে হবে। ক্লিয়ার? মিনিমাম ভ্যালু কখন পাওয়া গেছে? এই জায়গাটা, সেকেন্ড কেস, কারণ এখানে মাইনাস করেছি, তাই না? এবার যদি কোনো কারণে পি আর কিউ দুজন সমান সমান হয়ে যায়, এদিকে 10 নিউটন এদিকে 10 নিউটন যদি হয়ে যায় তাহলে 0, তাহলে সেই ক্ষেত্রে লব্ধিটা হয়ে যাবে 0।
ঠিক আছে, তো আমি এটাকে জিরো না বলে মিনিমাম বলে রাখলাম, নর্মালি জেনারেল কেস হিসেবে মিনিমাম বলে রাখলাম। যদি পি ইকুয়াল টু কিউ হয় দেন এটা জিরো হয়ে যাবে, আদারওয়াইজ তো জিরো হচ্ছে না। তাহলে তুই বুঝতে পারছিস এখানে আরেকটা কেস তৈরি হয়ে গেল যে দুটো ভেক্টর এদের লব্ধির মান শূন্য কখনোই হতে পারবে না যদি তারা অসমান হয়। ভালো করে শোন, দুটি ভেক্টরের লব্ধি, লব্ধি বলতে এই যে লব্ধিগুলো বের করেছি, এই লব্ধিগুলোর মধ্যে শূন্য হওয়ার প্রবণতা একমাত্র এখানেই আছে, আর কোনোগুলোতে শূন্য হবে কি? হবে না। তাহলে এটাও শূন্য হবে তখনই যখন ওদের মান দুটো সমান সমান হবে। তাহলে ভেক্টর দুটোর মান যদি সমান না হয় তাহলে দুটো ভেক্টরের লব্ধি কিন্তু কখনোই শূন্য হতে পারে না। ক্লিয়ার কথাটা? লিখে রাখ ভালো করে, দুটো ভেক্টরের লব্ধি, শর্ট কোশ্চেন আসতে পারে, দুটো ভেক্টরের লব্ধি কখনোই শূন্য হবে না যদি পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান অসমান হয়। সমান হতে গেলে তাও শূন্য হতে পারে, অসমান হলে কখনোই শূন্য হবে না। বোঝা গেছে? কর, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে লিখে রাখ। আচ্ছা বুঝতে পারছিস কিনা বল? কঠিন লাগছে না সহজ লাগছে রে? সোজা গেছে না? করতে দিব তখন পারতে হবেই। আচ্ছা, এবার বহুভুজ সূত্র আছে। হলো রে? আচ্ছা, যদি কখনো দুটোর বেশি ভেক্টর যোগ করতে হয়, ওদের লব্ধি যদি বের করতে হয়, আমি যখন ভেক্টরের যোগ বলবো মানে ভেক্টরের লব্ধি বলতে চাইছি। ঠিক আছে, যোগ মানে সবসময় যোগ করাই না, লব্ধি। ওকে, তো দুটো ভেক্টরে যদি যোগ করতে হয়, সরি দুটোর পরিবর্তে যদি আমাকে তিনটে চারটা বেশি ভেক্টরে যোগ করতে হয় তখন আমাকে আলাদা একটা সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সেই রকম ভাবে এটা হচ্ছে বহুভুজ সূত্র। মানে বলতে চাইছে ধর একটা বস্তু আছে এখানে, এই বস্তুর উপর এইদিকে একটা পি ভেক্টর কাজ করছে, এইদিকে মনে কর একটা কিউ ভেক্টর কাজ করছে, এইদিকে মনে কর একটা আর ভেক্টর কাজ করছে, এইদিকে মনে কর একটা এস ভেক্টর কাজ করছে। তাহলে আলটিমেট এর উপরে কোন দিকে লব্ধি বলটা কাজ করছে? বুঝতে পারলি আমি কি বললাম? এর উপরে বিভিন্ন দিকে বল কাজ, যদি বলতে পারবি এবার কোন দিকে ফোর্স কাজ করবে আলটিমেট? পারবি না। তোর কি কাজ, তুই এটাকে বহুভুজ আকারে সাজা। কিভাবে? যে কোনো একটা ভেক্টর থেকে শুরু কর, আমি শুরু করে দিচ্ছি পি ভেক্টর থেকে। মনে কর এই একটা পি ভেক্টর রাখলাম, পি ভেক্টর যেখানে শেষ হবে সেখান থেকে আরেকটা ভেক্টরকে বসিয়ে দে, কিউ ভেক্টরকে তুলে নিয়ে বসিয়ে দে, কিউ ভেক্টর এখানে বসে গেল, যেভাবে ত্রিভুজ সূত্র বসিয়েছিলাম। কিউ ভেক্টর যেখানে শেষ হলো এখানে আরেকটাকে তুলে নিয়ে বসিয়ে দে, আর ভেক্টর, আর ভেক্টরটাকে তুলে নিয়ে এখানে বসিয়ে দে, আর ভেক্টর। বুঝতে পারছিস? পি কিউ আর, আর ভেক্টর শেষ হলো, আরেকটা পড়ে আছে কি এস ভেক্টর, এস ভেক্টরটাকে তুলে নিয়ে বসিয়ে দিলাম। যেমন ডাইরেকশনে আছে যেমন দৈর্ঘ্য আছে তেমন ভাবে লিখে দিয়েছি, হয়ে গেল। এটা হলো এস ভেক্টর। এবার তুই ইনিশিয়াল আর ফাইনালটাকে জুড়ে দে। তো এই যে বহুভুজটা, এই বহুভুজটার এই বাহুগুলো হচ্ছে একই ক্রমে গৃহীত বাহু, দেখ একই দিকে ঘুরছে সবাই, আর এটাই একমাত্র বিপরীত ক্রমে গৃহীত বাহু। তাহলে কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলো ওর অন্তিম বিপরীত ক্রমে গৃহীত বাহুটার মানের সমান হতে হবে। বোঝা গেল বহুভুজ সূত্র? বিবৃতিটা পর, বই আরো ভালো লেখা আছে। এই দেখ, একই বিন্দুতে ক্রিয়াশীল একতলীয় ভেক্টরগুলো, অবশ্যই ভেক্টরগুলোকে একতলীয় হতে হবে। একতলীয় ভেক্টরগুলো যদি কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা যায়, এই যে একই ক্রমে গৃহীত বাহুগুলো আছে এগুলো দ্বারা যদি প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে অন্তিম বাহুটা সেটা কি করবে? তাদের লব্ধিকে প্রকাশ করবে। সহজ জিনিস। এবার এটাকে প্রমাণও করা যায়, যদি প্রমাণটা দেখতে চাস তো দেখে নে। ধর পি ভেক্টর কিউ ভেক্টর আমি দুটো করে প্রমাণ করা শিখেছিলাম, তো তো দুটোকে নিয়েই শুরু কর। এখান থেকে এটাকে জয়েন করে দে আর বলে দে যে এটা হলো এ ভেক্টর। তাহলে এটা ত্রিভুজ সূত্র হয়ে গেল এইটুকু। ত্রিভুজ সূত্র থেকে তুই বলতে পারবি এ ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। পারবি তো? আচ্ছা বাদ দে এবার ওটা, এবার এইটুকু জয়েন কর, এইটুকু জয়েন করে এটাকে বি ভেক্টর বলে দে। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, তাহলে এই বি ভেক্টরটাকে তুই বলতে পারিস এ ভেক্টর প্লাস আর ভেক্টর। পারিস তো বলতে? আচ্ছা এবার এই শুধুমাত্র এই ত্রিভুজটাতে চলে আয়। এই ত্রিভুজটাতে দেখ বি ভেক্টর এস ভেক্টর একই ক্রমে আছে, এটা উল্টো ক্রমে আছে। এটাকে ধর আমি রেজাল্ট্যান্ট বলে দিচ্ছি, ডি ভেক্টর বলে দিলাম। তাহলে ডি ভেক্টর ইকুয়াল টু তুই বলতে পারছিস যে বি ভেক্টর প্লাস এস ভেক্টর। বোঝা যাচ্ছে কিনা? এবার ভ্যালুগুলোকে বসা, বি ভেক্টর মানে হচ্ছে এটা এ প্লাস আর,
এস তো ছিলই। আবার এ মানে হচ্ছে এটা পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, বোঝা গেল রে? তো বহুভুজ সূত্র মানে নর্মালি যোগ করে দিতে হবে সবগুলোকে, ঠিক আছে, যতগুলো ভেক্টর। আবার এবার এই যোগটার মানে কিন্তু নর্মাল যোগ না, এই যোগটাকে আমরা ওই রকম ফর্মে নিয়ে যাবো, মান বের করার জন্য আলাদা আলাদা সূত্র। ক্লিয়ার হয়ে গেছে? বহুভুজ সূত্র বুঝে গেছিস? চল, অনেকটাই পণ্ডিত হয়ে গেলি, ভেক্টর সম্পর্কে অনেক ধারণা তৈরি হয়ে গেল। ভেক্টরের যোগ শিখলি, এবার করব ভেক্টরের বিয়োগ। ঠিক আছে, ভেক্টরের বিয়োগ শিখবো ঠিকই, তবে ভেক্টর বিয়োগ বলতে কিছু বোঝে না, ভেক্টর বিয়োগ বলতে কিছু বোঝে না। ভেক্টরের ক্ষেত্রে যদি বিয়োগ করতে হয় তাহলে যোগের হেল্প নিয়েই আমাকে বিয়োগ করতে হবে। বিষয়টা কেমন? তোকে যদি আমি বলি 7 থেকে 2 বিয়োগ কর, কত হবে? আর যদি বলি 7-এর সাথে -2 যোগ কর, কত হবে? তাহলে ভেক্টর যখন বিয়োগ বোঝে না তো ওকে যোগ বোঝাবো নাকি? ও যেটা বোঝে সেটা বোঝাবো, ওর মতো করে চলবো। বোঝা গেছে? ওর থেকে তোরা বেশি ট্যালেন্টেড, ও বোকা, ওকে বোকা বানিয়ে দিবি। ও বলছে আমি মাইনাস বুঝি না, ঠিক আছে, তো আমি -2 যোগ করাবো ওকে, সেই জিনিসটাই করবো। পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, যদি এটা কখনো করতে হয়, এটাকে যদি আমি রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর বলি, তাহলে আমি বলবো যে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, তাই তো? এরকম ভাবে লিখবো, তো যোগই যখন ও বোঝে। আচ্ছা, জ্যামিতিক উপায়ে দেখ, এইটা হলো পি ভেক্টর আর এটা হলো কিউ ভেক্টর, এইভাবেই তো লিখছিলাম আমি। যদি পি প্লাস কিউ করতে হতো, এস ভেক্টর বলে দিচ্ছি, যদি পি প্লাস কিউ করতে হতো তাহলে সেই এস ভেক্টরটা হতো এই বরাবর, তাদের কর্ণ বরাবর, তাই না? কিন্তু আমার তা করা যাবে না, আমাকে করতে হচ্ছে পি থেকে কিউ মাইনাস। তো যখন পি থেকে কিউ মাইনাস করতে হবে মানে বলছে যে পি ভেক্টরের সাথে মাইনাস কিউ ভেক্টরকে যোগ করতে। তো পি ভেক্টরই আছে, একে কোনো পরিবর্তন করিনি। কিন্তু কিউ ভেক্টরকে করেছি কি মাইনাস কিউ, কিউ ভেক্টর কোন দিকে আছে? এই দিকে। মাইনাস কিউ মানে বিপরীত করে দিচ্ছি, মানটা একই থাকবে, শুধুমাত্র ডাইরেকশন উল্টে যাবে। এই দেখ উল্টে দিলাম একে, যা ভাষা বুঝে তাই বুঝিয়ে দিলাম। এটা হয়ে গেল মাইনাস কিউ ভেক্টর। এবার এই যে পি ভেক্টর আর এই যে মাইনাস কিউ ভেক্টর, এদের মধ্যে লব্ধি বের করো, তাহলে নিশ্চয়ই এই বরাবর কোনো দিকে হবে। কোন দিকে হবে তুই জানিস না, বাট এই দিক বরাবর কোনো দিকে হবে, তো ধরে নিচ্ছি এই দিক বরাবর হলো। এইটাকেই সেই লব্ধি ভেক্টর বলেছি আমি আর ভেক্টর। বোঝা গেছে? এখন যদি তোকে এই মানটা বের করতে দেয়, সেম হবে। দেখ চেঞ্জটা কি আছে, দেখ যখন আমি ফর্মুলা বসিয়েছিলাম আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা, তাই তো? এখানে থিটাটা চেঞ্জ হয়ে গেল, যদি এই অ্যাঙ্গেলটা পি আর কিউ এর মধ্যে যদি এটা থিটা ধরি আমি, তাহলে নিশ্চয়ই এটা থিটা হবে না? এটা কি হবে? এটা হবে 180 মাইনাস থিটা। তো ওখানে তাই বসাবো, ওখানে ফর্মুলার থিটা বাট অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 180 মাইনাস থিটা। বল বুঝলি কিনা? আর cos 180 মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, এটা মানে হচ্ছে মাইনাস cos থিটা। বল বুঝেছিস? পারি বুঝাতে আমি? বুঝাতে পারি তো? মাঝে মাঝে প্রশংসা করবি যাতে বুক ফুলে যায় আমার। তো এটা হলো আর এর মান। একই রকম ভাবে আলফা টালফা গুলো বের করা যাবে, ট্যান আলফা যদি বের করতে চাস। ট্যান আলফার ফর্মুলা কি ছিল? আচ্ছা, আলফা কার সাথে ধরবি তুই? পি এর সাথে ধরবি বলছিস, পি এর সাথে ধর, তাহলে পি কে নিচে বসাতে হবে, কিউ উপরে চলে গেল, উপরে কি ছিল? কিউ সাইন থিটা, থিটা মানে তো এটা, নিচে হয়ে গেল কিউ কস থিটা। খুব কঠিন না? খুব কঠিন নেই, সহজ আছে। হয়ে গেল, মাইনাস শিখে গেলি কিন্তু, যোগও শিখে গেলি বিয়োগও শিখে গেলি, ব্যাস। আচ্ছা, এবার ভেক্টর যোগের ক্ষেত্রে কিছু নিয়ম দেখবো, যেমন ভেক্টর যোগ বিনিময় নিয়ম মেনে চলে কিনা। বিনিময় নিয়ম বুঝিস? অল্টারনেট করে দেবো, 2 + 5 করলে কত হয়? কত হয়? ভাবনা চিন্তা করে বল, 2 + 5 বলেছি, ঘাবড়ে গেলি? 7ই হয়। 5 + 2 করলে কত হবে? 7 হয়। তো এখানে যোগ কি হলো? বিনিময় নিয়ম মেনে চলে, মানে উল্টো পাল্টা করলেও যোগটা একই থাকছে, যোগ কিন্তু মেনে চলছে। বিয়োগের ক্ষেত্রে যদি করি, 7 থেকে 2 বিয়োগ করলে কত? 5। আর 2 থেকে 7 বিয়োগ করলে, তাহলে এটা কিন্তু বিনিময় নিয়ম মেনে চললো না। তাহলে স্কেলারের ক্ষেত্রে যোগ বিনিময় নিয়ম মেনে চলে, স্কেলারের ক্ষেত্রে বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। এবার আমরা দেখবো ভেক্টরের ক্ষেত্রে তাই হয় কিনা। ঠিক আছে, তাহলে ভেক্টরের ক্ষেত্রে আমি কোন নিয়ম দেখতে চাইছি? বিনিময় নিয়ম দেখতে চাইছি, বিনিময়। এবার ভেক্টরের ক্ষেত্রে বিনিময় তো করা সহজ ব্যাপার নয়, কারণ ভেক্টর ক্যালকুলাসই আলাদা, ও বোঝেই অন্য ভাষা। তো ওর ভাষা অনুযায়ী যদি চলতে হয়, এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। ঠিক আছে, আমি একটা সামান্তরিক তৈরি করে রাখলাম, কাজে লাগবে। তো এই পি ভেক্টর আর কিউ ভেক্টরকে যোগ করতে গেলে এটা হয়ে যাবে আর ভেক্টর, তাই না? এটা কোন ভেক্টরে? কিউ ভেক্টর। পি কিউ, যদি আমি এই ত্রিভুজটাকে কাজে লাগাই, তাহলে এই ত্রিভুজের অনুযায়ী একই ক্রমে গৃহীত বাহুর যোগফল বিপরীত ক্রমে গৃহীত বাহুর যোগফল, বাহুর সমান হয়ে যাবে। তাহলে একই ক্রমে গৃহীত আছে কি পি প্লাস কিউ, এটা কার সমান হয়ে যাবে? আর এর সমান হয়ে যাবে। এটা এই ত্রিভুজ থেকে পেলাম, 1 নম্বর ত্রিভুজ থেকে পেলাম। এবার 2 নম্বর ত্রিভুজে চলাই। 2 নম্বর ত্রিভুজে এটা হলো কিউ ভেক্টর,
আর এটা কোন ভেক্টর? এটা হলো পি ভেক্টর। এই ত্রিভুজটাতে একই ক্রমে কোনটা বাহু আছে? এটা, এটা। তাহলে একই ক্রমে গৃহীত বাহু, একই ক্রমে গৃহীত বাহু এর যোগফল কি হয়ে যাবে? বিপরীত ক্রমে গৃহীত বাহুর সমান, আর এর সমান। বুঝতে পারলি? তাহলে দেখ দুটো সেম সেম আসলো। তাহলে যোগ এখানে বিনিময় নিয়ম মেনে ছিল। বুঝতে পারছিস? ওর ভাষাই আলাদা, অন্যরকম ভাবে এক্সপ্লেন করতে হচ্ছে। তাহলে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, ঠিক আছে। এবার একটা নিয়ম দেখবো, সেটা হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ সূত্র জানিস কি তোরা? সংযোগ সূত্র জানিস? কি সংযোগ সূত্র বল? কেউ একজন বল দেখি সংযোগ সূত্র মানে কি? জানিস না? সংযোগ সূত্র মানে হচ্ছে তিনটে সংখ্যাকে তুই ধর যোগ করবি। ধর 5+2 প্রথমে যোগ করবি, তারপরে 7 যোগ করবি। কত হবে রে? তাড়াতাড়ি 14 হবে। আচ্ছা, যদি তুই এরকম না করিস, তুই যদি বলিস যে না আমি আগে 2 7 যোগ করবো, তাহলে চেঞ্জ হয়ে যাবে, 15 হয়ে যাবে। কত হবে? 14। এটা হলো সংযোগ সূত্র। তিনটে সংখ্যার মধ্যে যে কোনো দুটোকে আগে যোগ করা যায়, ঠিক আছে। এটাকে আমরা সংযোগ সূত্র বলবো। তো ভেক্টরের ক্ষেত্রে এমনটা হয় নাকি? ভেক্টরের ক্ষেত্রে কিভাবে লিখবো? পি প্লাস কিউ, এটাকে যোগ করে যদি আমি আর এর সাথে যোগ করি, তাহলে সেটা এস ভেক্টর হবে। এখানে লব্ধিটা এস হয়ে গেল। বা যদি আমি পিটাকে পরে যোগ করি, আগে কিউ প্লাস এস করি, সরি কিউ প্লাস আর করি, তাহলে সেটা এস ভেক্টর হবে। তো এটা আমাকে প্রমাণ করতে হবে এখন, যে অ্যাকচুয়ালি এটা হয় কিনা, ঠিক আছে। কি করে প্রমাণ করব? তার জন্য আবার গ্রাফিক্যাল মেথডে যেতে হবে। তো দেখ, গ্রাফিক্যাল মেথডে যাচ্ছি। কটা ভেক্টর আছে? এই একটা পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, ঠিক আছে। আর এটা হলো তাদের লব্ধি, বিপরীত ক্রমে গৃহীত। এটা হলো লব্ধি এস ভেক্টর, ঠিক আছে। এবার ধর আমি এই এস লব্ধিটাকে যদি বের করতে চাই, আমি বিভিন্ন রকম ভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? প্রথমে আমি এটাকে জয়েন করতে পারি, পারি তো? যদি আমি এটাকে জয়েন করি, তাহলে এই যে বাহুটা, এই ত্রিভুজ থেকে দেখ, পি প্লাস কিউ, মানে এটার মান হচ্ছে পি প্লাস কিউ, একবারে লিখে দিলাম। করা যায়? এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখ, একই ক্রমে গৃহীত, মানে এটা তারপরে এটা, তাহলে পি প্লাস কিউ, আগে একটা থাকছে, তার সাথে কাকে যোগ করলাম? আর কে। করা যায় এটা? এই জিনিসটা আবার রাখছি আমি এখানে, পি কিউ আর করলাম, বিপরীত ক্রম সেম জিনিসই আছে, কিন্তু যদি না হয় তো মেনে নে ওটা সেম জিনিস আছে। এবার এর ক্ষেত্রে কি করব? জয়েন করলাম এটাকে। উল্টাপাল্টা কাজ করতে হবে, হ্যাঁ, তবে কিছু আবিষ্কার হবে। তো যখন আমি এটাকে জয়েন করব, তাহলে আগে তুই এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করে নে। এদিকে কিউ আর একই ক্রমে আছে, বিপরীত ক্রমে এটাকে তাহলে কি বলবি তুই? কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, এটাতে বলবি। এবার এই ত্রিভুজটাতে চলাই, একই ক্রমে কে আছে? পি, তারপরে এটা, মানে আগে পি আর তার সাথে কে যোগ আছে? কিউ প্লাস আর। কি কঠিন জিনিস, তাই না? প্রচন্ড কঠিন জিনিস এগুলো। ব্যাস, সংযোগ সূত্র শিখে গেলি। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র যোগ শিখলি, কি করে যোগ করতে হয়, আলাদা নিয়ম শিখে গেলি যোগের। কিছু প্রবলেম করি এর রিলেটেড, অ্যাসাইনমেন্ট 1টা বের কর, তারপরে ভেক্টর